হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে ক্লাসে আমি তোমাদের এসএসসি এমটিএস এর 30শে সেপ্টেম্বর 2024 এর ফার্স্ট শিফটে আসা ম্যাথের কোশ্চেন গুলো সলভ করাবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, একটি পরিবারের গড় মাসিক ব্যয় প্রথম 3 মাসে ৮৬০০, পরবর্তী 4 মাসে ৯৭৫০ এবং বছরের শেষ 5 মাসে ৯৯২০ টাকা ছিল। যদি বছরে মোট সঞ্চয় ৬৫,৩০০ টাকা হয় তাহলে পরিবারের গড় মাসিক আয় কত টাকা? আচ্ছা, কি কি বলে দিয়েছে দেখো। গড় মাসিক ব্যয় বলেছে, প্রথম 3 মাসের মাসিক ব্যয় কত বলেছে? গড় বলেছে ৮৬০০ টাকা। তাহলে প্রথম 3 মাসের গড় বলেছে, গড় ব্যয় বলেছে এত, তাহলে মোট ব্যয় কত হবে? মোট ব্যয় কত হবে? গড় যদি ৮৬০০ হয় 3 মাসে, তাহলে মোট ব্যয় কত হবে? ৮৬০০ ইন্টু 3, গুণ করলে কত হয়? 0 0 3 6 18 8 হাতে 1 3 8 24, এটাকে 25। আচ্ছা, পরবর্তী 4 মাসের গড় ব্যয় কত বলেছে? ৯৭৫০। তাহলে পরের 4 মাসের মোট ব্যয় তাহলে কত হবে? 4 মাসের গড় ৯৭৫০, তাহলে 4 মাসের মোট কত হবে? ৯৭৫০ ইন্টু 4, ইন্টু 4 গুণ করলে কত হয়? 0 4 5 20 0 হাতে 2 4 7 8 32 0 হাতে 3 4 9 36 7 3 36 আর 3 39,000। তাহলে প্রথম 3 মাস গেল, তারপরের 4 মাস গেল, তাহলে হলো কত? 7 মাস। তাহলে এক বছরের মধ্যে আর পড়ে থাকলো কত? শেষের 5 মাস। শেষের 5 মাসের গড় ব্যয় বলে দিয়েছে ৯৯২০। তাহলে শেষের 5 মাসের মোট ব্যয় কত হবে? 5 মাসের গড় ৯৯২০, তাহলে 5 মাসের মোট ব্যয় কত? ৯৯২০ ইন্টু 5, গুণ করলে কত? ৫ 0 0 5 দুগুণে 10 0 হাতে 1 5 নং 35 এর 1 46 এর 6 হাতে 4 5 নং 45 এর 4 49। আচ্ছা, তাহলে প্রথম 3 মাসের মোট ব্যয় হলো ২৫,৮০০, তারপরের 4 মাসের মোট ব্যয় হলো ৩৯,০০০ আর শেষের 5 মাসের মোট ব্যয় হলো ৪৯,৬০০। তাহলে পুরো এক বছরের তাহলে মোট ব্যয় কি হবে? এই যে 3 মাসের মোট ব্যয়, 4 মাসের মোট ব্যয় আর 5 মাসের মোট ব্যয়, এদের সমষ্টি হবে, মানে 25,৮০০ যোগ ৩৯,০০০ যোগ ৪৯,৬০০, যোগ করলে কত হয়? 0 0 6 আর 8 14 4 হাতে 1 9 একে 10 10 আর 9 19 19 এর 5 24 এর 4 হাতে 2 4 আর 2 6 6 আর 3 9 9 আর 2 11। তাহলে এক বছরে মোট ব্যয় কত? ১,১৪,৪০০ টাকা। আর কি বলেছে? যদি সে বছরে ৬৫,৩০০ টাকা সঞ্চয় করে তাহলে পরিবারের গড় মাসিক আয় কত? আচ্ছা, সঞ্চয় কত বলেছে? সঞ্চয় বলেছে ৬৫,৩০০। তাহলে মোট ব্যয় আর মোট সঞ্চয় এই দুটো মিলেই কি বেরোয়? মোট আয়। তাহলে মোট আয় কত হবে? এক বছরের মোট আয় কি হবে? এক বছরের মোট ব্যয় মানে ১,১৪,৪০০ যোগ এক বছরের মোট সঞ্চয় মানে ৬৫,৩০০। তাহলে কত হবে এক বছরের মোট আয়? ১,১৪,৪০০। এর সাথে কত যোগ করতে হবে? ৬৫,৩০০ যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত হয়? ০,০৭,৯,৭,১ ১,৭৯,৭০০। এটা হচ্ছে এক বছরের মাসিক আয় হলো এত টাকা। আমাকে বের করতে বলেছে কি এক বছরের মোট আয় হচ্ছে এত, আমাকে বের করতে বলেছে কি পরিবারের গড় মাসিক আয় কত। তাহলে গড় এক মাসের যদি বের করি, এক বছরের যদি ১,৭৯,৭০০ টাকা হয়, তাহলে এক মাসের গড় কত হবে? ওইটা ডিভাইডেড বাই 12 মাসে এক বছর মানে ডিভাইডেড বাই 12 হবে। তাহলে এক মাসের, তাহলে মাসিক গড় আয় কত হবে? মাসিক গড় আয় হবে সমান সমান ১,৯,৭,৯,৭,০,০ ডিভাইডেড বাই 12। এটাকে দেখো 12 দিয়ে কাটাকুটি যায়, 12 দিয়ে যদি কাটি তাহলে 17 এর মধ্যে একবার যায়, তারপরে থাকে ৫ ৯ ৫৯, ৫৯ মানে 4 বার যায় ৪৮ হয়, তারপরে ৯ ৭ মানে ৮ বারং ৯৬ 8 বার যায়, তারপরে ৯৬ হলো ১ 0, ঠিক করলাম, 12 দিয়ে একবার যায়, তারপরে ৫৯ ৫৯ 4 বার। আচ্ছা, ১১৭ হয়, এটা 8 হবে না। ১১৭ মানে ৯ বার দিলে হয় ১০৮, তারপরে হবে ৯ 0 ৯০ মানে ৭ বারং ৮৪, ৭ বার যাবে ৬ 0 মানে ৫। তাহলে হবে কত? ১,৪,৯,৭,৫। এত টাকা হচ্ছে তার পরিবারের গড় মাসিক আয়, ১৪,৯৭৫ টাকা, অপশন এ। তারপরেরটা কি বলছে দেখো, একটি চোর একজন পুলিশকে দেখতে পেল এবং সে 18 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াতে শুরু করলো। মানে চোরটা 18 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াতে শুরু করলো। 12 সেকেন্ড পর চোর
পুলিশটি চোরটির পিছনে একটি নির্দিষ্ট গতিতে দৌড়াতে শুরু করলো, মানে চোরটি দৌড়ানোর 12 সেকেন্ড পর পুলিশটি দৌড়াতে শুরু করলো। তারপরে কি, যদি পুলিশটি চোরটির কাছে পৌঁছানোর জন্য 864 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে পুলিশের গতি কত? আচ্ছা, পুলিশটি চোরটির কাছে দৌড়ানোর জন্য 864 মিটার দূরত্ব অতিক্রম করে মানে কি? আচ্ছা, পুলিশটা কতটা পিছিয়ে বা ইয়ে ছিল কিছু বলিনি, মানে চোরটাও যেখান থেকে গেছে পুলিশটাও সেখানে গেছে। তার মানে চোরটা কি করেছে? 864 মিটার দূরত্ব অতিক্রম করেছে। তাহলে চোরের গতিবেগ কত ছিল? 18 মিটার পার সেকেন্ড। তাহলে ও 18 মিটার দূরত্ব অতিক্রম করে হচ্ছে 1 সেকেন্ডে। তাহলে চোরটা 1 মিটার দূরত্ব অতিক্রম করবে 1/18 সেকেন্ডে, আর চোরটা 864 মিটার দূরত্ব যেতে চোরটার তাহলে কত টাইম লাগবে? 864 ডিভাইডেড বাই 18। আচ্ছা, 9 দিয়ে কাটাকুটি যায়, 9 দুগুণে 18 আর 9 নং 81, 5 4 6, মানে 2 দিয়ে কাটলে হয় 48। তাহলে চোরটা মোট কত সেকেন্ড যাবে? 48 সেকেন্ড যাবে। আচ্ছা, পুলিশটা তো 12 সেকেন্ড পর যাত্রা শুরু করেছিল, তাহলে পুলিশটা কত সেকেন্ড পর চোরটাকে ধরবে? চোরটা 48 সেকেন্ড যাচ্ছে, পুলিশটা 12 সেকেন্ড পর গেছিল, তাহলে পুলিশটা কত সেকেন্ড গেছে? 48 মাইনাস 12 মানে 36 সেকেন্ড। এবার বলেছে পুলিশটার গতিবেগ। পুলিশটা 36 সেকেন্ড গেছে, পুলিশটা কত দূরত্ব অতিক্রম করেছে? 864 মিটার দূরত্ব অতিক্রম করেছে, তাহলে পুলিশটার গতিবেগ কত হবে? গতি হবে সমান সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়, মানে 864 বাই পুলিশ কত সেকেন্ড অতিক্রম করেছে? 36 সেকেন্ড ডিভাইডেড বাই 36 এত মিটার পার সেকেন্ড। আচ্ছা, আবার দেখো 9 দিয়ে কাটাকুটি যায়, 4 নং 36, এখানে 9 দিয়ে কাটলে হচ্ছিল কত? 96। এটাকে 4 দিয়ে কাটাকুটি করলে হবে 24, মানে পুলিশটার গতি 24 মিটার পার সেকেন্ড, মানে অপশন ডি হবে। তারপরটা কি বলছে দেখো, এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 3:1। 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:1। 8 বছর পর এ এর বয়স কত হবে? এ এর বি এর বর্তমান বয়সের অনুপাত বলেছে 3:1। আমি ধরছি এর বর্তমান বয়স 3x বছর আর বি এর বর্তমান বয়স x বছর, যেহেতু 3:1 বলেছে। তারপরে কি বলছে? 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল। তাহলে দেখো, তাহলে 5 বছর আগে এর বয়স কত ছিল? এর বয়স, এর বর্তমান বয়স যদি 3x হয়, 5 বছর আগে বয়স কত ছিল? 5 বছর কম ছিল, মানে কত ছিল? 3x মাইনাস 5 বছর। আর 5 বছর আগে বি এর তাহলে বয়স কত ছিল? বি এরও কি হবে? 5 বছর কম ছিল, বি এর বর্তমান বয়স x, 5 বছর আগে বয়স কত ছিল? তাহলে x মাইনাস 5। এদের অনুপাত বলেছে 5:1, মানে আমি কি লিখতে পারি? 3x মাইনাস 5 বাই x মাইনাস 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 5/1। কোনাকুনি গুণ করলে কত? 3x মাইনাস 5 সমান সমান 5x মাইনাস 25। x গুলোকে বাপাশে আনলে কি হয়? 3x মাইনাস 5x সমান সমান হবে মাইনাস 25 প্লাস 5। এটা যোগ বিয়োগ করলে কত হবে? মাইনাস 2x সমান সমান হবে মাইনাস 20। মাইনাস মাইনাস কেটে গেল, 2 আর 20 কে কাটলে হয় 10, মানে x এর মান কত বেরোলো? 10। তাহলে এর বর্তমান বয়স কত বেরোলো? 3x ছিল, তাহলে এর বর্তমান বয়স বেরোলো 3 গুণ 10 মানে 30। আর b এর বর্তমান বয়স কত বেরোলো? x ছিল মানে 10। কি বের করতে বলেছে? 8 বছর পর এর বয়স কত হবে? দেখো, এর বর্তমান বয়স হচ্ছে 30, তাহলে 8 বছর পর বয়স কত হবে? 8 বছর বাড়বে, মানে কত হবে? 30 যোগ 8, তার মানে কত? 38 বছর। তাহলে 8 বছর পর এর বয়স কত হবে? 38 বছর, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, 148 মিটার এবং 152 মিটার লম্বা দুটি ট্রেন যথাক্রমে 62 কিমি পার ঘন্টা এবং 46 কিমি পার ঘন্টা বেগে সমান্তরাল রেখায়, মানে একই সমান্তরালে, মানে একে অপরের দিকে ছুটে চলেছে। আচ্ছা, একে অপরের দিকে ছুটে চলা মানে এই ট্রেনটা যদি এই দিকে যায়, অন্য ট্রেনটা এই দিকে আসছে, তবেই দেখো একে অপরের দিকে, মানে পরস্পরের মুখোমুখি যাওয়া মানে তাদের গতিবেগ হচ্ছে পরস্পরের বিপরীতে। গতিবেগ হচ্ছে তারা পরস্পরের বিপরীতে যাচ্ছে, তবেই একে অপরের মুখোমুখি যাবে। যদি একই দিকে যেত তাহলে পরস্পরের মুখোমুখি যেত না। ঠিক আছে, তো একে অপরের দিকে ছুটছে মানে তারা পরস্পরের বিপরীতে যাচ্ছে। তাহলে মুখোমুখি হওয়ার পর কতক্ষণে তারা পরস্পরকে অতিক্রম করবে? দেখো, এখানে কতগুলো জিনিস জানতে হবে। যখন তারা একে অপরের বিপরীতে যায় সেক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ হয়ে যায়। যখন দুটো ট্রেনই চলমান, তাহলে একটা সাপেক্ষে আরেকটার গতিবেগকে বলে আপেক্ষিক গতিবেগ। সেক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ কি হয়ে যায়? ট্রেন দুটোর গতিবেগের সমষ্টি। তাহলে এক্ষেত্রে আপেক্ষিক গতিবেগটা কি হয়ে যাবে? এই অঙ্কগুলোর ক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ বের করে করতে হবে। ট্রেনের অঙ্কগুলোর ক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ কি হবে? ট্রেন দুটোর গতিবেগের সমষ্টি, মানে যেহেতু বিপরীত দিক থেকে গেছে, এটা কখনোই বিপরীত দিকে তারা গেলে ট্রেন দুটোর গতিবেগ যদি বিপরীত হয় তখন আপেক্ষিক গতিবেগটা হবে ট্রেন দুটোর গতিবেগের সমষ্টি। আর ট্রেন দুটো যদি একই দিকে যেত সেক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ হবে বেশিটার গতিবেগ মাইনাস কমটার গতিবেগ। এক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ তাহলে কত হবে? ট্রেন দুটোর গতিবেগের সমষ্টি, মানে 62 যোগ 46 এত কিমি পার ঘন্টা, মানে কত? 62 আর 46 যোগ করলে কত? 8, 4 আর 6 10, 108 কিমি পার ঘন্টা।
এবার এই কিমি পার ঘন্টাকে আমি মিটার পার সেকেন্ডে নেবো। তা কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে কি করতে হয়, 5/18 দিয়ে আমাকে গুণ করতে হয়। তাহলে 108 ইন্টু 5/18, এত মিটার পার সেকেন্ড। কেন 5/18 দিয়ে গুণ করবে, দেখো কিমিটাকে যদি মিটারে নিই তাহলে কত দিয়ে গুণ করতে হয়, 1000 দিয়ে গুণ করতে হয়। তার মানে উপরে 1000 দিয়ে গুণ হবে, আর নিচে ঘন্টাটাকে সেকেন্ডে নিলে 3600 দিয়ে গুণ হবে, মানে 1000/3600 দিয়ে গুণ করতে হবে। ওটা কাটাকুটি করলে দেখবো 5/18 হয়, তাই 5/18 দিয়ে গুণ। আচ্ছা, এটা কাটাকুটি যে 18 কে দেখো 6 দিয়ে গুণ করলেই 108 হয়, তাহলে 6 হবে, মানে 5×6 30। তাহলে ট্রেন দুটোর গতিবেগের আপেক্ষিক গতিবেগ কত হচ্ছে, 30 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ট্রেন দুটো পরস্পরকে অতিক্রম করা মানে তারা পরস্পরকে কতটা দৈর্ঘ্য অতিক্রম করবে, ট্রেন দুটোর দৈর্ঘ্যের সমষ্টি যতটা সেই দূরত্বটা পরস্পরকে অতিক্রম করবে। তার মানে ট্রেন দুটোর একটার দৈর্ঘ্য 148 মিটার, একটার দৈর্ঘ্য 152 মিটার, মানে পরস্পরকে অতিক্রম করবে মানে কতটা দূরত্ব অতিক্রম করবে, ট্রেন দুটোর দৈর্ঘ্যের সমষ্টি মানে কতটা, 148 যোগ 152 যোগ করলে কত হয়, 300 মিটার। আচ্ছা, ট্রেন দুটোর পরস্পরের আপেক্ষিক গতিবেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, আর পরস্পরকে অতিক্রম করছে 300 মিটার। তাহলে 30 মিটার অতিক্রম, তাহলে কত টাইম লাগবে, তাহলে 30 মিটার অতিক্রম করে 1 সেকেন্ডে। তাহলে 300 মিটার অতিক্রম করতে কত টাইম লাগবে, 300/30 সেকেন্ড টাইম লাগবে, মানে 10 সেকেন্ড টাইম লাগবে। তাহলে মুখোমুখি হওয়ার পর কতক্ষণে তারা পরস্পরকে অতিক্রম করবে, 10 সেকেন্ডে তারা পরস্পরকে অতিক্রম করবে। তার মানে অপশন সি হবে। তারপরটা কি বলছে দেখো, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √5.043/4 এত বর্গ সেমি। তাহলে আচ্ছা, এখানে একটা দাড়ি বা কমা কিছু হবে। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত সেমি। আচ্ছা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে জানতে হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আছে, সেটা কি, এটা মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার। আচ্ছা, এখানে আমাকে বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে, আমি ধরছি বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে এক্স, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে, √3/4 ইন্টু এক্স স্কোয়ার। সেটার মান বলে দিয়েছে, কত বলেছে, এই যে এই মানটা, মানে √5043/4। আমাকে বের করতে হবে কি, এক্স এর মানটা। তাহলে দেখো, বাদিকের নিচেই 4 গুণ, ডান পাশের নিচেই 4 গুণ, 4 4 কেটে দিলাম। তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত হবে, √5043, এটা √3টা, তো √3 মানে এই একটা রুটের মধ্যে নিয়ে নিই। এবার যদি আমি এটাকে কাটাকুটি করি তাহলে কত কাটাকুটি যায়, তাহলে একবার যাবে, 2 শূন্য মানে 6, 2 4 মানে 8, 1। তার মানে এক্স স্কোয়ার সমান সমান হলো √1681। ও এক্স স্কোয়ার না, এক্স, হ্যাঁ এক্স স্কোয়ার সমান সমান হলো √1681। তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত হবে, 1681 যদি আমি রুট করি, যদি আমি বর্গমূল করি, তাহলে কত, এখানে দেখো 4টে ডিজিট রয়েছে। 4টে যখন জোড় সংখ্যক অঙ্ক থাকবে তখন দুটো দুটো করে নিয়ে করতে হয়, প্রথম দুটোকে নিতে হয়, আর বিজোড় সংখ্যক থাকলে প্রথমে একটাকে নেবো, 16। তাহলে দেখো 4 বার দিলে কত, 4 এর স্কোয়ার মানে 16 হয়। তারপরে 81 নামে বর্গমূলের ক্ষেত্রে, তারপরে কি করতে হয়, 4 এর ডবল মানে কত, 8। 8 এর পরে কত দিয়ে গুণ করলে 81 হয়, 1 দিয়ে, মানে 81 হলে 81 কে 1 দিয়ে গুণ করলে আমার 81 হবে। তাহলে আমার বর্গমূল কত হলো, 41। তার মানে √ এইটা মানে হচ্ছে 41। তাহলে এক্স স্কোয়ার এর মান হলো 41, এক্স এর মান তাহলে কত হবে, √41 হবে। তার মানে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত হবে, √41 সেমি, মানে অপশন ডি হবে। তারপরটা কি বলছে দেখো, এ এবং বি এর গড় মাসিক আয় 3590 টাকা, বি ও সি এর গড় মাসিক আয় 4250 টাকা, এ ও সি এর গড় মাসিক আয় 6500 টাকা। তাহলে সি এর মাসিক আয় কত টাকা। কি বলছে, এ ও বি এর গড় মাসিক আয় বলেছে এত, তাহলে এ আর বি এর আয়ের সমষ্টি কত হবে, দুজনের গড় বলেছে 3590, তাহলে দুজনের সমষ্টি কত হবে, 3590 ইন্টু 2 ইন্টু 2, গুণ করলে কত, 0, 9 দুগুণ 18, 8 হাতে 1, 5 দুগুণে 10, 11, 1 হাতে 1, 3 দুগুণে 6, 7। তাহলে এ আর বি এর মাসিক আয়ের সমষ্টি হচ্ছে 7180 টাকা। তারপরে কি বি আর সি এর গড় বলেছিল কত, 4250। তাহলে বি আর সি এর মোট আয় কত হবে এক মাসের, ওইটা গুণ 2, 4250 ইন্টু 2, গুণ করলে কত হয়, 0, 5 দুগুণে 10, 0 হাতে 1, 2 দুগুণে 4, 5, 4 দুগুণে 8, মানে কত হলো 8500 টাকা। আর কি আছে, এ আর সি এর গড় মাসিক আয় বলেছে 6500। তাহলে এ আর সি এর মোট আয়টা বের করি, তাহলে এ আর সি এর মোট আয়টা কত হবে, 6500 ইন্টু 2 করলে কত হবে, 13000। তাহলে এইবার আমি যদি এই সবগুলোকে যদি গুণ যোগ করি, তাহলে দেখো, তাহলে কি পাই, বাদিকের গুলো যোগ করবো আর ডান পাশের গুলো যোগ করবো, তাহলে কি পাবো, a প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস এ প্লাস সি সমান সমান ডান পাশে কি কি এইগুলো রয়েছে, হ্যাঁ গুণগুলো না, গুণগুলো যোগ করলে কত, এইগুলো আসে, মানে 7180 যোগ 8500 যোগ 13000।
এবার একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো এ দুটো রয়েছে, বি দুটো রয়েছে, সি দুটো রয়েছে, তার মানে এটাকে লিখতে পারি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। তবে দেখো যোগ করলে 2a প্লাস 2b প্লাস 2c হতো, তার 2 কমন নিলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হতো। ইজিক্যাল টু কত, এগুলো সবাই যোগ করলে 0 0 আর 0 মানে 0, তারপরে 0 0 আর 8 মানে 8, তারপরে 0, আচ্ছা এই 0 0 5 আর 1 6, 5 আর 1 6, তারপরে কি 3 3 আর 1 11, 11 সাথে 18 আর 8 হাতে 1, 1 আর 1 2, এটা তাহলে 2 আর এটাকে যদি আমি কাটাকুটি করি কত হবে, 1 4 3 4 0, মানে এ প্লাস বি প্লাস সি, মানে এ বি আর সি এর আয়ের সমষ্টি কত হবে, 14,340 টাকা। আমাকে বের করতে বলেছে কি সি এর মাসিক আয় কত। তা আমি যদি এদের তিনজনের মাসিক আয়ের থেকে এ বি সি এর মাসিক আয়ের থেকে যদি এ আর বি এর সমষ্টিটা বাদ দিই, তবে দেখো সি এর আইটা পড়ে থাকে, তাই না? এ প্লাস বি প্লাস সি থেকে যদি এ আর বি টাকে বাদ দিই তবে সি এর আই পড়ে থাকে। তাহলে সি এর আই কত হবে, তিনজনের সমষ্টি মানে 14,340, এর থেকে এ আর বি এর মাসিক আয়টা বাদ দেবো, এদের সমষ্টিটা মানে 7,180 কে বাদ দেবো, তাহলে মাইনাস 7,180। বিয়োগ করলে কত, 0 8 আর 6 14 মানে 6, 1 আর 1 2 মানে 1, 7 আর 7 14 মানে সি এর মাসিক আয় কত হবে, 7,160 টাকা। তার মানে অপশন ডি হবে। তারপর কি বলছে দেখো, 100 নম্বরের একটি পরীক্ষায় 50 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় হচ্ছে 65 পাওয়া গেছে। পরে দেখা গেছে যে 88 নম্বর একটা ভুল করে 68 করা হয়েছে, তাহলে সঠিক গড়টি বের করো। তাহলে দেখো 50 জনের গড় হচ্ছে 65, তাহলে 50 জনের সমষ্টি কত, গড় যদি 65 হয় 50 জনের সমষ্টি কত, 50 ইন্টু 65, গুণ করলে কত হয়, 5 5 25 এর 5 হাতে 2, 5 6 30 দিয়ে 32, আর লাস্টে একটা শূন্য বসবে, তাহলে 50 জনের সমষ্টি হলো 3250। এবার কি বলছে, পরে দেখা গেছে একটা নম্বর 88 ভুল করে সেটা 68 ধরা হয়েছে। তাহলে আসলটা হচ্ছে 68, সরি আসলটা হচ্ছে 88 কিন্তু ভুল করে 68 ধরা হয়েছে, মানে বেশি ধরা হয়েছে না কম ধরা হয়েছে, কম ধরা হয়েছে। কতটা কম ধরা হয়েছে, 20 কম ধরা হয়েছে, তার মানে আসল যেই সমষ্টিটা হবে সেটা আরো 20 বেশি হবে। তাহলে আসল সমষ্টি কত হবে, আসল সমষ্টি হবে এমনি যে সমষ্টি বেরিয়েছে তার থেকে আরো 20 বেশি, মানে 3250 প্লাস 20, যোগ করলে কত হয়, 3270। তাহলে আসল গড় কত হবে, আসল গড় তাহলে কত হবে, আসল সমষ্টি ডিভাইডেড বাই যতজন আছে, কতজন ছিল 50 জন ছিল, মানে ডিভাইডেড বাই 50, শূন্য শূন্য কেটে গেল, 5 দিয়ে যদি ভাগ করি কত, 32 এর মধ্যে 6 2 7 মানে 5, তারপরে পয়েন্ট নিতে হবে, 2 শূন্য মানে 4, মানে সঠিক গড়টি কি হবে 65.4, মানে অপশন ডি হবে। তারপর কি বলছে দেখো, একজন ব্যক্তি একটি জিনিস একটি নির্দিষ্ট মূল্যে বিক্রি করে, একটি জিনিস একটি নির্দিষ্ট মূল্যে বিক্রি করে এবং 20% ক্ষতির সম্মুখীন হয়, মানে একটা জিনিস বিক্রি করে তার 20% ক্ষতি হয়েছে। যদি সে জিনিসটি 100 টাকা বেশি দামে বিক্রি করে তাহলে তার 30% লাভ হয়। জিনিসটির ক্রয় মূল্য নির্ণয় করে। আচ্ছা আমি এটা এক্স ধরে করতে পারি, 100 ধরেও করতে পারি, আমি এক্স ধরে করি তাহলে বুঝতে সুবিধা হবে। আমি ধরছি জিনিসটির ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা। কি বলেছে তারপরে, নির্দিষ্ট মূল্যে বিক্রি করে তার 20% ক্ষতি হয়, তাহলে ক্ষতি হয়েছে যদি 20%, তাহলে বিক্রয় মূল্য কত হবে প্রথম ক্ষেত্রে, তাহলে বিক্রয় মূল্য হবে কত, 20% যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য মানে এক্স ইন্টু 100 মাইনাস 20/100 মানে 80/100। এটা একটু কাটাকুটি করে নি, আচ্ছা শূন্য শূন্য কাটি, 2 দিয়ে কাটলে 5 4 মানে কত, বিক্রয় মূল্য হলো 4x/5 এত টাকা প্রথম ক্ষেত্রে। তারপরে কি, যদি সে জিনিসটি 100 টাকা বেশি দামে বিক্রি করে, প্রথমে বিক্রি করছিল কত দামে 4x/5, তারপরে যদি 100 টাকা বেশি দামে বিক্রি করে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তাহলে বিক্রয় মূল্য কত, যেই দামে বিক্রি করছিল তার থেকে যদি আরো 100 টাকা বেশি দামে বিক্রি করে, 4x/5 এ বিক্রি করছিল, আরো 100 টাকা বাড়িয়ে দিলে কত হবে, বিক্রয় মূল্য 4x/5 প্লাস 100 এত টাকা। তাহলে কি হয়, তাহলে তার 30% লাভ হয়। আমি কি জানি, আমি ক্রয় মূল্য জানি x টাকা, ক্রয় মূল্য তো ফিক্স, কিন্তু 30% যেহেতু লাভ হচ্ছে সেক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আবার বিক্রয় মূল্যটা আমি কি করতে পারি, x এর উপর আবার 30% লাভ হচ্ছে, 100 টাকা বেশি দামে বেচলে, তার মানে বিক্রয় মূল্য কত হবে, x ইন্টু 130/100, এই শূন্য শূন্য কেটে যায়, তাহলে হয় কত 13x/10। এই 13x/10 টাও বিক্রয় মূল্য দ্বিতীয় ক্ষেত্রে, আর 4x/5 প্লাস 100 টাই দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য। তা এই দুটোকে যদি আমি সমান করে দিই তবে আমার x এর মান বের করতে পারবো। তাহলে আমি কি লিখতে পারি, 13x/10 সমান সমান হচ্ছে 4x/5 প্লাস 100, x গুলোকে বাপাশে নিয়ে নিই, তাহলে কত হয় 13x/10 মাইনাস 4x/5 সমান সমান হচ্ছে 100, লসাগু করি, 10 আর 5 এর লসাগু 10 হয়, মানে 13x মাইনাস 5 দুগুণে 10, মানে 4x কে 2 দিয়ে গুণ করলে 8x সমান সমান 100। তাহলে কত হয়, 13 থেকে 8 বাদ দিলে হয় 5x/10, 5 আর 10 কে কাটলে হয় 2 সমান সমান 100, তাহলে x কত হবে, 2 গুণ 100 মানে 200, তাহলে x এর মান পেলাম 200।
আচ্ছা এক্স টাইমে ক্রয় মূল্য ধরেছিলাম, তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত টাকা? 200 টাকা, মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, বার্ষিক 5% সরল সুদের হারে কিছু পরিমাণ মূলধন 6 বছরে 806 টাকা হয়। যদি মূলধনের পরিমাণ সমান থাকে তাহলে 12% সরল সুদের হারে 5 বছরে সেটি কত হবে? আচ্ছা একটু একটু করে করি। বার্ষিক 5% সরল সুদের হারে মানে আর এর মানটা বলে দিয়েছে 5%। কিছু পরিমাণ মূলধন, তাহলে মূলধনটা বলেনি, আমি ধরছি মূলধনটা হচ্ছে এক্স, মূলধনটা হচ্ছে এক্স। 6 বছরে মানে সময়টা বলে দিয়েছে, মানে টিটা বলেছে 6 বছর, 806 টাকা হয়। আচ্ছা মূলধন 806 টাকা হচ্ছে, তার মানে হচ্ছে সুদাসলটা হচ্ছে 806, মানে সুদাসল, সুদ আর আসলের যোগফলটা হচ্ছে 806। তাহলে দেখো আমি সুদ বের করার ফর্মুলা জানি, সরল সুদের ক্ষেত্রে আমি কি জানি, সরল সুদ সমান সমান সেটা জানি, পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100, যেখানে পিটা কি, পিটা হচ্ছে মূলধন, টা কি, আরটা হচ্ছে সুদের হার, আর টিটা হচ্ছে সময়। তাহলে এক্ষেত্রে সরল সুদ সমান সমান কত হবে? পি, পির মান কত, মূলধন মানে এক্স ধরেছে, তাহলে এক্স ইন্টু, মানে প্রথমটার ক্ষেত্রে, আর আর এর মান কত 5%, মানে 5 ইন্টু টি এর মান কত, টি এর মান বলে দিয়েছে 6 ডিভাইডেড বাই 100। তাহলে 5 আর 100 কে কাটলে 20, এটাকে কাটলে হয় 10, এটাকে কাটলে 3, মানে 3x/10। দেখো তাহলে সুদ হচ্ছে 3x/10। তাহলে এর সাথে যদি আমি আসলটা যোগ করি তবে আমার কি হবে? সুদাসল হবে। এখানে সুদাসলটাই দিয়েছে 806, তার মানে সুদের সাথে যদি আসলটা যোগ করি বা আসলের সাথে যদি সুদটা যোগ করি তার মানে কত? x প্লাস 3x/10, সেটা ইকুয়ালটি হচ্ছে 806। এদিকে লসাগু করি তাহলে কত হবে? 10x যোগ 3x মানে 13x সমান সমান হচ্ছে 806। তাহলে x এর মান কত হবে? 806 ইন্টু হয়ে যাবে 10, আর 13টা ডান পাশের নিচেই চলে আসবে। 13 দিয়ে যদি কাটাকুটি করি 80-র মধ্যে 6 বাদ যায়, 6 তেরো 78, তারপরে 2 6 মানে 13 দুগুণে 26। তাহলে x এর মান কত হবে? 62 গুণ 2 মানে 620 টাকা। তাহলে এটা কি বেরোলো? এটা হচ্ছে মূলধনটা বেরোলো। তারপরে কি বলছি, যদি মূলধনের পরিমাণ সমান থাকে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে মূলধনের পরিমাণ কত, মানে x এর বা মানে p এর মান কত? 620। তাহলে 12% সরল সুদের হারে, 12% মানে সুদের হার হচ্ছে 12%, তার মানে আর এর মান হবে 12%। 5 বছরে সেটি কত টাকা হবে? সময় মানে টি হচ্ছে 5 বছরে, 5 বছরে সেটি কত টাকা হবে, মানে সুদে আসলে কত টাকা হবে। আগে আমি এই টাকাটার 5 বছরের সুদটা আগে বের করি। তাহলে সুদ কি, পিটিআর বাই 100, পি এর মান কত? 620 ইন্টু টি এর মান কত? 5 ইন্টু আর এর মান কত? 12 ডিভাইডেড বাই 100। একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, 5 দিয়ে 10 কে কাটলে হয় 2, 2 দিয়ে 12 কে কাটলে হয় 6, মানে কত হলো? 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 14 একে 37, মানে সুদ পেলাম কত? 372 টাকা। তাহলে আমাকে বলেছে সেটি কত টাকা হবে, কত টাকা হবে মানে সুদাসলটা কত হবে? আসল হচ্ছে 620, সুদ হচ্ছে 372, তাহলে সুদাসল কত হবে? 620 যোগ 372 যোগ করলে কত? 2 9 9, মানে সুদাসল কত হবে? 6 বছর এই 5 বছরে সেটি কত টাকা হবে? 992 টাকা হবে, অপশন এ। তারপরটা কি বলছে দেখো, 3500-র উপর 6 বছরের জন্য 7% বার্ষিক সুদের হারে ধার করা সরল সুদের পরিমাণ নির্ণয় করতে। এটাও দেখো একদম সোজা অঙ্ক, সরল সুদের অঙ্কই দিয়েছে। তাহলে দেখো এখানে আসলটা কত? 3500-র উপর, মানে এখানে পি এর মানটা হচ্ছে 3500, 6 বছরের জন্য মানে টি এর মানটা হচ্ছে 6, আর সুদের হার বলে দিচ্ছে 7%, মানে আর এর মান হচ্ছে 7%। আমাকে বের করতে হবে কি সুদের পরিমাণ। তাহলে সরল সুদের ফর্মুলা কি, সমান সমান পিটিআর বাই বা পিআরটি বাই 100, মানে পি, আচ্ছা লিখে দিই, পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। পি এর মান কত? পি এর মান হচ্ছে 3500 ইন্টু আর এর মান হচ্ছে 7 ইন্টু টি এর মান হচ্ছে 6 ডিভাইডেড বাই 100, শূন্য শূন্য কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো? 35 গুণ 42। 35 গুণ যদি আমি 42 করি কত হয়? 5 দুগুণে 10 এর শূন্য হাতে 1, 3 দুগুণে 6 একে 7 গুণ 4 5 কোটি শূন্য হাতে 2, 3 4 12 দিয়ে 14, মানে 0 7 1 4। তার মানে বার্ষিক সুদের হারে ধার করা সরল সুদের পরিমাণ কত হবে? 1470 টাকা, মানে অপশন বি হবে। তারপরটা কি বলছে দেখো, একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 2048 বর্গ সেমি, ষড়ভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত সেমি? আচ্ছা ষড়ভুজের ক্ষেত্রফলের, সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের একটা ফর্মুলা আছে, কি? সুষম ষড়ভুজের, ষড়ভুজ মানে কি? ষড়ভুজ মানে যার 6টা বাহু সেটাকে বলে ষড়ভুজ, মানে ইংলিশে বলে হেক্সাগন। সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি? এটা মুখস্থ রাখতে হবে, এই অঙ্কগুলো খুব আসলে এটাই আসবে, ষড়ভুজেরই আসবে, বাকিগুলো আসবে না। এটার ফর্মুলা হচ্ছে 6 ইন্টু রুট 3/4 ইন্টু বাহু স্কোয়ার। দেখো একটু আগে তোমাদের আমি, ওফো কিরম হয়ে গেল, এটা ইন্টু বাহু স্কোয়ার। একটু আগে তোমাদের করালাম হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে সমবাহু ত্রিভুজের জায়গায় যদি একটা হেক্সাগন বা সুষম ষড়ভুজ থাকে তাহলে তার ক্ষেত্রফল কত হবে? 6 গুণ একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সমান, ক্ষেত্রফল আর কি। তাহলে আমি বাহুর দৈর্ঘ্য ধরছি x, তাহলে ষড়ভুজটার ক্ষেত্রফল কত হবে? 6 ইন্টু √3/4 ইন্টু এক্স স্কোয়ার, সেটা সমান সমান কত বলেছে? 2048 √3, লিখে দিই 2048
√3, আচ্ছা এই √3 কেটে যায়, তাহলে এক্স স্কোয়ারের মান কত হবে? 2048 গুণ 4 ডিভাইডেড বাই 6, 6 দিয়ে এটাকে কাটা যায়, 3 6 18, 2 4 মানে 4। আচ্ছা 6 দিয়ে এটাকে কাটা যায় না, তো আমি তো আগেই কেটে দিলাম, কাটবে না এটা, হ্যাঁ। এটাকে 2 দিয়ে, 6 ছিল 2 দিয়ে কাটলে হয় 3, মানে হবে 1 0 2 4, 3 দিয়ে এটাকে আর কাটবে না। তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত হবে? 4 দিয়ে গুণ করলে 4 4 16 6 1, 4 2 8 1 9, 4 0 0, 4 1 4 বাই 3। তাহলে x সমান সমান কি হবে? √4 096/3। 4 0 9 6 যদি আমি বর্গমূল করি, তাহলে জোড় সংখ্যক রয়েছে 4টে রয়েছে, তাহলে 40-এর মধ্যে প্রথম দুটোকে দেখবো, 40-এর মধ্যে কাট স্কোয়ার করলে আসে 6 এর স্কোয়ার করলে হয় 36, তার মানে 4 9 6। তারপরে কি করতে হয়? 6 এর ডবল নিতে হয়, 6 ডবল কত? 12। আচ্ছা 12কে দেখো, যদি আমি 4 করি তাহলে 124কে 4 দিয়ে গুণ করলে দেখো 496 আসে, তাহলে এখানে 4 হবে 496। তার মানে আমি √4096 রুটের মধ্যে ছিল, ওটা মানে রুটের বাইরে কত বেরোবে? 64 বেরোবে, ডিভাইডেড বাই √3 যেরকম ছিল থাকবে। আচ্ছা √3 যদি করণীয় নিরসন করি, তাহলে উপর নিচে √3 দিয়ে গুণ করতে হবে। √3 দিয়ে গুণ করলে কত? উপরে বসবে 64 √3, নিচে √3 গুণ √3 করলে 3। তার মানে আমার সর্বশ্রেণীর প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? 64 √3/3, মানে অপশন বি। তারপর কি বলছে দেখো, ₹43 পার কেজি এবং ₹67 পার কেজি মূল্যের চাল 2:1:5 অনুপাতে তৃতীয় প্রকারের চালের সাথে মেশানো হয়। মানে 3 প্রকার চাল মিশিয়েছে, যার প্রথম প্রকারের দাম হচ্ছে ₹43 পার কেজি, দ্বিতীয় প্রকারের দাম হচ্ছে ₹67 পার কেজি, আর তৃতীয় প্রকারের দামটা আমাকে বের করতে হবে। যদি মিশ্রণটির মূল্য টাকা প্রতি কেজি হয়, তাহলে প্রতি কেজি তৃতীয় জাতের, এটা প্রকারের, হ্যাঁ জাতের ঠিক না, প্রকারের, তৃতীয় প্রকারের চালের দাম কত হবে? দেখো আমি কি অনুপাতে মিশিয়েছে বলছে? 2:1:5। আমি ধরছি প্রথম প্রকার মিশিয়েছে 2x কেজি, দ্বিতীয় প্রকার মিশিয়েছে x কেজি, আর তৃতীয় প্রকার মিশিয়েছে 5x কেজি। প্রথম প্রকারের দাম বলে দিয়েছে ₹43 পার কেজি, তাহলে প্রথম প্রকারের মোট দাম কত? 2x কেজির দাম কত? 1 কেজির দাম টাকা, তাহলে 2x কেজির দাম কত? 43 গুণ 2x, মানে কত হয়? 86x কেজি, 86x টাকা। দ্বিতীয় প্রকারের দাম তাহলে কত হবে? প্রতি কেজির দাম হচ্ছে x টাকা, তাহলে এই সরি, প্রতি কেজির দাম হচ্ছে ₹67 পার কেজি ছিল, মিশিয়েছে হচ্ছে x কেজি, তাহলে x কেজির দাম কত হবে? 67 গুণ x, মানে 67x টাকা। আর তৃতীয় প্রকার, আচ্ছা তৃতীয় প্রকারের চালের দামটা বলা নেই, আমি ধরছি তৃতীয় প্রকারের চালের দাম হচ্ছে y টাকা পার কেজি, তার মানে 1 কেজির দাম হচ্ছে y টাকা। তৃতীয় প্রকারের কত কেজি নেওয়া হচ্ছে? 5x, 5x নেওয়া হচ্ছে, তাহলে 5x কেজির দাম কত হবে? তৃতীয় প্রকারের দাম কত হবে তাহলে? 5xy। তাহলে টোটাল যে চাল উঠলো তার সবার দামের সমষ্টি কত? 86x প্লাস 67x প্লাস 5xy। আবার কি বলেছে? মিশ্রণটার মূল্য বলেছে 96 পার কেজি। মিশ্রণটা কত? মিশ্রণটা হচ্ছে, টোটাল মিশ্রণটা কত কিলো হচ্ছে? 2x, x আর 5x, এই তিনটে যোগ করলে কত হয়? 2x আর x এর হয় 3x, 3x আর 5x এর হয় 8x। তাহলে এই 8x এর প্রতি কিলোর দাম হচ্ছে 96 টাকা/কেজি, তাহলে 8x এর মোট দাম কত হবে? 8x গুণ 96, এত টাকা গুণ করলে কত? 6 8 48 এর 8, হাতে 4, 8 9 72 আর 4 76, 768x টাকা। আচ্ছা প্রথম ক্ষেত্রে মোট দাম কত ছিল? 86x, 67x আর 5xy, এই তিনটে সমষ্টি। পরে মোট দাম কত হলো? 768x। তাহলে আমি কি লিখতে পারি? 86x প্লাস 67x প্লাস 5xy, এটা সমান সমানই হচ্ছে 768x। আচ্ছা এই দুটো যদি সবার থেকে দেখো x কমন, যে x কমন নিলে কত? 86 প্লাস 67 প্লাস 5y পড়ে থাকে, ডান পাশে কি 768x পড়ে থাকে, x x কেটে যায়, তাহলে 67 আর 86 যোগ করলে কত? 7 হচ্ছে 13, 3 হাতে 1, 6 রেখে 7 আর 8 15 যোগ 5y সমান সমান কত? 768। তাহলে 5y সমান সমান কত হবে? 768 মাইনাস 153 সমান সমান কত? 5 1 6। 5y মানে, তাহলে 5 দিয়ে যদি 615 কে কাটি কত? একবার যাই, 1 1 2 1 5 3, মানে y এর মান কত? 123। তাহলে প্রতি কেজি তৃতীয় চালের দাম কত টাকা হবে? 123 টাকা হবে, মানে অপশন সি হবে। তারপরটা কি বলছে দেখো, তিনটি সংখ্যার অনুপাত 6:7:3 এবং তাদের লসাগু 3654, তাদের গসাগু কত? এটা 1 না কিন্তু, এটা দাঁড়িয়ে আর কি, কমা দিয়ে দাও, তাহলে তাদের গসাগু কত? তিনটি সংখ্যার অনুপাত বলেছে 6:7:3, আমি সংখ্যা তিনটে কি ধরতে পারি? 6x, 7x আর 3x ধরতে পারি। তাহলে তাদের লসাগু কত হবে? 6x, 7x আর 3x এর কত? সংখ্যাগুলোর লসাগু মানে 6 7 আর 3 এর আগে লসাগু করব, 6 7 আর 3 এর লসাগু করলে কত হয় দেখো? 42, আর 3টে x এর লসাগু করলে x হয়, তার মানে 6x, 7x আর 3x এর লসাগু হচ্ছে 42x। আর এখানে লসাগু কত বলেছে? 3654, তাহলে আমি লিখতে পারি কি
42x সমান সমান 3654, তাহলে x সমান সমান কত হবে 3654 ডিভাইডেড বাই 42, যদি 6 দিয়ে কাটাকুটি করি হবে 7, আর এখানে হবে 609, 7 দিয়ে কাটাকুটি করলে 7 8 56, 4 9 মানে 7, তাহলে x এর মান কত বেরোলো 87। আচ্ছা, তাদের গসাগু কত? আচ্ছা দেখো 6x 7x আর 3x এই তিনটে সংখ্যার গসাগু কত হতো? এই তিনটের মধ্যে কত কমন আছে? তিনটের মধ্যে খালি x কমন আছে, তাহলে এদের গসাগু কত হতো? গসাগু হতো x। এখানে x এর মান আমি কত পেয়েছি 87, তার মানে এদের গসাগু কত হবে 87, অপশন বি। তারপর কি বলছে দেখো, 3000-এর উপর 5 বছরের জন্য 7% বার্ষিক সুদের হারে ধার করা সরল সুদের পরিমাণ নির্ণয় করতে। তাহলে দেখো সরল সুদ থেকেই প্রায় 3-4টে অঙ্ক দিয়েছে। হ্যাঁ, সরল সুদের ফর্মুলা কি পিটিআর বাই 100, এখানে পি এর মান কত? পি এর মান হচ্ছে 3000 মানে মূলধনটা, টি এর মান কত 5 বছরের জন্য মানে 5, আর সরল সুদের হার কত? আর এর মানটা হচ্ছে 7%। তাহলে সরল সুদ সমান সমান কি হবে? পিটিআর বাই 100 মানে 3000 ইন্টু টি এর মান হচ্ছে 5 ইন্টু আর এর মান হচ্ছে 7 ডিভাইডেড বাই 100, 0 0 0 0 কেটে গেল। তার মানে কত? 3 গুণ 5 করলে হয় 15, 15 এর সাথে 7 15 হয় 105 মানে 1050 টাকা, মানে অপশন এ হবে। তারপরটা কি বলছে দেখো, 3 সেমি ব্যাসার্ধের 20টি অভিন্ন নিরেট অর্ধগোলক গলিয়ে একটি বৃহৎ নিরেট অর্ধগোলক তৈরি করা হয়। যদি এই প্রক্রিয়া চলাকালীন 20% পদার্থ নষ্ট হয় তাহলে গঠিত বৃহত্তম অর্ধগোলকটির ব্যাসার্ধ কত হবে? দেখো কি বলছে, 3 সেমি ব্যাসার্ধের 20টি অভিন্ন নিরেট অর্ধগোলক, নিরেট মানে হচ্ছে সলিড, অর্ধগোলককে গলিয়ে যখন বড় গোলক তৈরি করবে কোনো, সেক্ষেত্রে কি হবে দেখো, মানে অর্ধগোলকটার আয়তন, মানে এই 20টা অর্ধগোলকের আয়তন নিরেট যে বড় অর্ধগোলকটা তৈরি হবে তার আয়তনের সমান হবে। তাহলে আমাকে অর্ধগোলকের আয়তনটা জানতে হবে। অর্ধগোলকের আয়তনের ফর্মুলা কি? অর্ধগোলকের আয়তন সমান সমান হচ্ছে 2/3 ইন্টু পাই ইন্টু আর কিউব, যেখানে আটটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানে ব্যাসার্ধ বলে দিয়েছে 3 সেমি, তাহলে প্রতিটি অর্ধগোলকের আয়তন কত হবে? প্রতিটি অর্ধগোলকের আয়তন কত হবে? তাহলে 2/3 ইন্টু পাই ইন্টু আর কিউব, মানে 3 কিউব, 3 কিউব মানে কত? 27 হবে। কতগুলো অর্ধগোলক আছে? 20টি, তাহলে 20টি অর্ধগোলকের মোট আয়তন কত হবে? 2/3 ইন্টু পাই ইন্টু 27 ইন্টু 20। তা এই 20টাকে গলিয়ে একটা বড় অর্ধগোলক তৈরি করেছে, তাহলে 20টা অর্ধগোলকের যে মোট আয়তন সেটা বড় অর্ধগোলকটার আয়তনের সমান হবে। আমি ধরছি বড় অর্ধগোলকটার ব্যাসার্ধ 8 সেমি, তাহলে বড় অর্ধগোলকটার আয়তন কি হবে? ফর্মুলা কি? 2/3, আচ্ছা আর ক্যাপিটাল আর ধরি, হ্যাঁ, তাহলে 2/3 ইন্টু পাই ইন্টু আর কিউব হবে। সেটা কার সাথে সমান? সেটা যে 20টা অর্ধগোলকের যে আয়তনের সমষ্টি তার সাথে সমান। এটা সমান সমান কি হবে? 2/3 ইন্টু পাই ইন্টু 27 ইন্টু 20। আচ্ছা দুদিক থেকে দেখো, 2/3 কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে। ও একটা জিনিস এখানে ভুল হলো, এখানে বলে দিয়েছিল দেখো যদি এই প্রক্রিয়া চলাকালীন 20% পদার্থ নষ্ট হয়, তো এটা আমার ক্যালকুলেট করা হয়নি। তাহলে 20টা অর্ধগোলকের যে আয়তন, মানে যে 2/3 পাই ইন্টু 27 ইন্টু 20, এর থেকে 20% নষ্ট হচ্ছে, তাহলে আমি কাজে লাগাতে পারছি কত? এর 80%, মানে এটা ইন্টু 80/100। এটা যদি আমি কাটাকুটি করি 0 0 কাটবে, 0 0 কাটবে, মানে কত হবে? মানে হবে এখানে এইটা হবে না, হবে 2/3 ইন্টু পাই ইন্টু 27 ইন্টু 8 গুণ 2 করলে হয় 16, এইটা হবে। ঠিক আছে, এটা একটু ঠিক করে নিও। তাহলে 2/3 পাই পাই কেটে গেল, মানে আর কিউব সমান সমান কত বেরোলো? 27 ইন্টু 16। তাহলে আর সমান সমান কি হবে? কিউব রুট অফ 27 করলে কত? 3 গুণ 3 গুণ 3, আর 16 কে করলে 4টে 2 এর গুণ, 2 গুণ 2। তাহলে কিউব রুট মানে কি? তিনটে সেম জিনিস গুণ থাকলে একটা করে বেরোয়। তাহলে আর সমান সমান কি হবে দেখো, 3টে 3 গুণ রয়েছে মানে 3 বেরোবে, 3টে 2 গুণ রয়েছে মানে একটা 2 বেরোবে, গুণ কিউব রুটের মধ্যে একটা 2 থাকবে। তাহলে কত হবে? এখানে লিখছে আর সমান সমান হবে 6 ইন্টু কিউব রুটের মধ্যে 2 থাকবে মানে 6 কিউব রুট অফ 2। তার মানে অপশন সি তে দেখো আছে। তাহলে বৃহত্তম অর্ধগোলকটার ব্যাসার্ধ কত হবে? অপশন সি, 6 কিউব রুট 2। তারপর কি বলছে দেখো, নিচের বার গ্রাফটি 2018 থেকে 2020 সময়কালে 4টি কোম্পানি এক্স ওয়াই জেড এবং ডাব্লিউ দ্বারা সিমেন্টের উৎপাদন দেখায়। আচ্ছা, নীল যেটা মানে সবার ফার্স্টে যেটা, এটা হচ্ছে ডাব্লিউ, সেকেন্ডে যেটা সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে জেড, থার্ডে যেটা লাল সেটা হচ্ছে ওয়াই, আর ফোর্থে যেটা সেটা হচ্ছে এক্স। প্রত্যেকটাতেই তাই, মানে প্রথমে যেটা সেটা ডাব্লিউ, সেকেন্ডে যেটা সেটা হচ্ছে জেড, থার্ডে যেটা সেটা হচ্ছে ওয়াই, আর নীল কালি যেটা সেটা হচ্ছে এক্স।
তাহলে বলছে কি বার গ্রাফটি মনোযোগ সহকারে অধ্যয়ন, আচ্ছা, এবং দ্বারা সিমেন্টের উৎপাদন 10,000 টনে দেখায়। তাহলে বার গ্রাফটি মনোযোগ সহকারে অধ্যয়ন করুন এবং প্রশ্নের উত্তর দিন। কোন কোম্পানির 3 বছরের সর্বোচ্চ গড় উৎপাদন হয়েছে? মানে 3 বছরের মোট উৎপাদন যার বেশি তার গড় উৎপাদনও বেশি হবে। তাহলে ডাব্লু কোম্পানির 3 বছরের মোট উৎপাদনটা আগে বের করি। ডাব্লু কোম্পানির মোট উৎপাদন কত হবে? প্রথম বছরে হচ্ছে 7, মানে 2020-তে হয়েছে 7, 2019-এ হয়েছে 6.9, আর 2018-তে হয়েছে 6.8। তাহলে ডাব্লুর মোট উৎপাদন কত? 7 যোগ 6.9 যোগ 6.8 যোগ করলে কত হয়? 7 আর 6.9 মানে 13.9। আচ্ছা, যদি আমি 7 7 করে তিনটে যোগ করতাম তাহলে 21, 21-এর থেকে 0.2 আর 0.1 মানে 0.3 বাদ হতো, মানে হতো 20.7। যোগ করবা তাই হবে। আচ্ছা, তারপরে আমি যদি জেড কে ধরি, জেড এর মোট উৎপাদন কত? প্রথম বছর হচ্ছে 6.2, লিখলাম 6.2 যোগ দ্বিতীয় বছরে জেড এর উৎপাদন কত? 7.2, এটা 7.2 যোগ তৃতীয় বছরে জেড এর উৎপাদন কত? এটা ছিল 7, 7.2 যোগ 7, তাহলে যোগ করলে কত হয়? আচ্ছা, 0.4 হবে। 6 এর সাথে 13, 13 এর সাথে 20, 20.4। তার মানে এখন কে এগিয়ে? এখন অবধি ডাব্লু সব থেকে বেশি আছে। ডাব্লুর পরে জেড, জেড এর পরে ওয়াই ছিল। ওয়াই এর প্রথম মাসে উৎপাদন হচ্ছে 7.6 যোগ, প্রথম মাসে না, মানে 2020-তে। ওয়াই এর 2019-এ উৎপাদন কত ছিল? 6.6, আর ওয়াই এর 2018-তে উৎপাদন কত ছিল? 6.5। এক্ষেত্রে মোট উৎপাদন কত? 5 আর 6 11 আর 6 17, 7 হাতে 1, 6 এর 7, 7 আর 6 13, 13 এর সাথে 20, মানে 20.7। দেখো ডাব্লুর সাথেই সমান বেরোচ্ছে। এবার বাকি থাকছে কে? ওয়াই আর এক্স বাকি থাকছে। এক্স এর 2020-তে উৎপাদন হচ্ছে 8.1 যোগ 2019 উৎপাদন হচ্ছে 8 যোগ 2018-তে উৎপাদন হচ্ছে 5.2। তাহলে এক্স এর মোট উৎপাদন কত? আচ্ছা, 0.3 আর 5 আর 8 13, 13 8 21, মানে এক্স এর মোট উৎপাদন হচ্ছে 21.3। তাহলে সব থেকে বেশি উৎপাদন কে করছে? 21.3। তাহলে সব থেকে বেশি গড় উৎপাদন কার বেশি হবে? এক্স এরই বেশি হবে। তার মানে অ্যান্সার হবে অপশন বি, এক্স। তারপর কি বলছে দেখো, রিয়া তার সমস্ত পণ্যের উপর 12% ছাড় দিচ্ছে এবং নগদে পেমেন্ট করা গ্রাহকদের জন্য অতিরিক্ত 6% ছাড় দিচ্ছে। একজন গ্রাহক যদি নগদে পেমেন্ট করেন তাহলে 2400 টাকা মূল্যের একটি ফ্যানের জন্য তাকে কত টাকা দিতে হবে? তাহলে দেখো, তাহলে নগদে পেমেন্ট করছে, তাহলে 2400 টাকার উপর প্রথমে একটা 12% ছাড় দেবে, তারপরে একটা 6% ছাড় দেবে। তাহলে তার দাম কত হবে? প্রথমে ছিল 2400, প্রথমে ছাড় দিচ্ছে 12%, তা 12% ছাড় দিলে 2400-র পরে দামটা কত হবে? দামটা হবে 100 মাইনাস 12/100, মানে 2400 ইন্টু 100 মাইনাস 12/100, মানে 88/100। এটা হলো দাম। তারপরে আবার 6% ছাড় দিচ্ছে, তাহলে 6% ছাড় দিলে তাহলে বিক্রয় মূল্যটা কত হবে? যেটা বেরোলো সেটা ইন্টু এটার উপর আবার 6% দিচ্ছে, মানে কত হবে? ইন্টু 94/100। তাহলে এটাই হবে দামটা। লাস্টে তাকে এত টাকাটা দিতে হবে, এটা একটু বের করি। তাহলে দেখো, এই দুটো শূন্য কেটে যায়, আর তো কেটে লাভ নেই, এবার আমাকে গুণ করতে হবে। তাহলে 24 গুণ যদি 88 করি কত হয়? 4 8 32 2 হাতে 3, 8 2 16 3 19, গুণ 4 8 32 2 হাতে 3, 8 2 16 3 19, মানে 2 9 2 11 1 হাতে 1, 9 10 11 1 হাতে 1 2। তারপরে আবার কত দিয়ে গুণ করতে হবে? 94 দিয়ে, মানে ইন্টু 94। 4 2 8, 4 1 4, 4 1 4, 4 2 8, গুণ 9 2 18 8 হাতে 1, 9 9 10 0 হাতে 1, 9 9 10 0 হাতে 1, 9 2 18 19। তাহলে 8 4 8 12 2 হাতে 1, 5 8 9 1, এটা বাই 100। 1 9 8 5 2 আর ডিভাইডেড বাই 100। দেখো একটা অপশনই আছে, অপশন এ তে। একসাথে ভাগ করলে কত? 0.2 ঘর সরে যায় বাদিকে, তাহলে 1 9 8 5 0.28 হবে। তার মানে অপশন এ হবে। তারপর কি বলছে দেখো, একটি কলেজে ছেলেদের সংখ্যার 20%, মেয়েদের সংখ্যা 3/4 সমান। তাহলে ওই কলেজে ছেলে ও মেয়েদের সংখ্যার অনুপাত কত? আমি ধরছি ছেলে আছে হচ্ছে এক্স জন আর মেয়ে আছে হচ্ছে ওয়াই জন। তাহলে ছেলেদের সংখ্যার 20% মানে কত? এক্স ইন্টু 20/100। সেটা সমান সমান কি? মেয়েদের সংখ্যা 3/4, মানে ওয়াই ইন্টু 3/4। আমাকে বের করতে বলেছে কি ছেলে ও মেয়েদের অনুপাত, মানে এক্স ইস টু ওয়াইটা। আচ্ছা, এখানে কাটাকুটি যায়, 2 এটা রেখে দিলাম। তাহলে এক্স বাই ওয়াই যদি করি তাহলে কি হবে? 3/4 ইন্টু 10/2টা ডান পাশে চলে যাবে, মানে উল্টে যাবে। 2/10টা ডান পাশে গেলে 10/2 হয়ে যাবে। কাটাকুটি যায়, 2 আর 10 কে কাটলে হয় 5, 4 তো কিছু কাটবে না। তাহলে এক্স বাই ওয়াই কত বেরোলো? 3 5 15/4, মানে এক্স ইস টু ওয়াই কত বেরোলো? 15:4। মানে ছেলে ও মেয়েদের সংখ্যার অনুপাত কত? 15:4। অপশন এ হবে। তারপরটা কি বলছে দেখো, অতুল 2 বস্তা চাল 19,200 টাকা প্রতি বস্তা দরে বিক্রি করে। আচ্ছা, মানে প্রত্যেকটা বস্তা 19,200 টাকা করে বিক্রি করেছে। তারপরে কি একটিতে সে 20% লাভ করেছে এবং অন্যটিতে সে 20% ক্ষতি করেছে। পুরো লেনদেনে তার কতবার লাভ বা ক্ষতির শতাংশ নির্ণয় করো। আচ্ছা, প্রথম বস্তায় কি হয়েছে? প্রথম বস্তা আর দ্বিতীয় বস্তা, প্রথম বস্তার বিক্রয় মূল্য কত?
বিক্রয় মূল্য হচ্ছে 19,200। দ্বিতীয় বস্তার বিক্রয় মূল্য কত, সেটাও বিক্রি করেছে 19,200 দিয়ে। প্রথম বস্তায় কি হয়েছে, লাভ হয়েছে। লাভ কত, 20%। দ্বিতীয় বস্তায় কি হয়েছে, ক্ষতি হয়েছে। ক্ষতি কত, 20%। তাহলে প্রথম বস্তার বিক্রয় মূল্য 19,200, প্রথম বস্তা বিক্রি করে লাভ হয়েছে 20%। তাহলে প্রথম বস্তার ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য সমান সমান হবে যত বিক্রয় মূল্য 19,200 ইন্টু 100 ডিভাইডেড বাই লাভ হয়েছে, তাই নিচে হবে 100 যোগ 20 মানে 120। এই শূন্য কেটে গেল, 12 দিয়ে এইটাকে কাটলে হয় একবার যায়, তারপরে 72 মানে 600, তার মানে কত হলো, 16,000 টাকা। আর দ্বিতীয় বস্তার ক্রয় মূল্য তাহলে কত হবে, ক্ষতি হয়েছে, আগে বিক্রয় মূল্য মানে 19,200 ইন্টু উপরে 100 বসবে, যেহেতু ক্ষতি হয়েছে তাই নিচে কি হবে, 100 মাইনাস 20 হবে মানে 80 বসবে। একটু শূন্য কেটে গেল, 8 দিয়ে এটাকে কাটলে, একটু আগেই কাটলাম, হবে কত, 160 হবে। তাহলে তাহলে ক্রয় মূল্য কত হবে, 16। ও, এটা তো ভুল করা হয়েছে, 8 দিয়ে কাটলে এটা হবে না। 8 দিয়ে কাটলে 19-এর মধ্যে প্রথমে 2 বার যাবে, 3 2 4 0 মানে 240, তার মানে কত হচ্ছে, 24,000 হচ্ছে। তাহলে বস্তা দুটোর প্রথমটার ক্রয় মূল্য হচ্ছে 16,000, দ্বিতীয়টার ক্রয় মূল্য হচ্ছে 24,000। তাহলে মোট ক্রয় মূল্য কত, মোট ক্রয় মূল্য হচ্ছে 16,000 যোগ 24,000, 16,000 আর 24,000 যোগ করলে কত হয়, 40,000। আর মোট বিক্রয় মূল্য কত, দুটোরই বিক্রয় মূল্য 19,200 করে, তাহলে মোট বিক্রয় মূল্য কত, 19,200 যোগ 19,200 মানে 38,400। ক্রয় মূল্য 40,000, বিক্রয় মূল্য 38,400। তাহলে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, যেহেতু বিক্রয় মূল্য কম তার মানে ক্ষতি হচ্ছে। কত টাকা ক্ষতি হচ্ছে, 40,000 থেকে 38,400 বাদ দিলেই বেরিয়ে যাবে, মানে হবে 1,600। আচ্ছা, ক্ষতির হার চেয়েছে, তাহলে কতর মধ্যে 1,600 টাকা ক্ষতি হচ্ছে, মোট ক্রয় মূল্যের মধ্যে মানে 40,000 এর মধ্যে, তাহলে ডিভাইডেড বাই 40,000, এটা হচ্ছে ক্ষতির হার বের করছি, ইন্টু 100 এত পার্সেন্ট। আচ্ছা, একটা একটা দুটো দুটো তিনটে তিনটে চারটে চারটে 4 আসলে কাটতে 4, তাহলে কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে, 4% ক্ষতি হচ্ছে, অপশন সি হবে। তারপর কি বলছে দেখো, এখানে একটা ছক দিয়েছে, দেখো ইয়ার 2001 সালে ম্যানেজার্স নতুন নিউ আর লেফট, মানে নতুন কিছু এসছে আর কিছু লেফট করেছে, কিছু চলে গেছে। এরকম টেকনিশিয়ানও নতুন কিছু এসছে, লেফট কিছু করেছে চলে গেছে, অ্যাকাউন্টেন্টসও নতুন কিছু এসছে, কিছু ছেড়ে গেছে। এখানে সাল দিয়ে দিয়েছে, 2001 সালে এতজন এসছে এতজন গেছে, 2002 সালে এতজন এসছে এতজন গেছে, এইরকম। এবার কি বলছে, 2001 থেকে 2004 সালের মধ্যে কোম্পানি ছেড়ে যাওয়া মোট টেকনিশিয়ানের সংখ্যা, কোম্পানি ছেড়ে যাওয়া মানে লেফট করা মোট টেকনিশিয়ানের সংখ্যা, কোম্পানিতে যোগদানকারী মোট টেকনিশিয়ানের সংখ্যার কত শতাংশ। আচ্ছা, কোম্পানি ছেড়ে গেছে মোট টেকনিশিয়ানের সংখ্যাটা কত, এই যে চারটে, এদের যোগফল কত, যোগ করলে এখানে যোগ করে দিলে কত, 0 0 0 8 6 14, 14 আর 5 19, 9 হাতে 1, 1 আর 1 2, 2 2 4, 4 আর 1 5। তাহলে মোট ছেড়ে গেছে এত, সেই সংখ্যাটা কোম্পানিতে যোগদানকারী মোট টেকনিশিয়ান। আচ্ছা, যোগদান করেছে কোনগুলো, যে নতুন যারা এসছে এইটা, তাহলে এইটা কত হয় যোগ করলে, 0 8 আর 5 13, 13 4 17, 17 6 23 3 হাতে 2, 4 2 6, 6 4 10, 10 3 13, 13 2 15। তাহলে সেইটা ওইটার কত, মানে কোনটা যতজন ছেড়েছে তার মানে 590। কার বলেছে, যার বলেছে সেটা নিচে হয় কার, যতজন ঢুকেছে তাদের কত শতাংশ, তাহলে নিচে হবে কত, ডিভাইডেড বাই 1530। কত শতাংশ যেহেতু মানে ইন্টু 100 এত পার্সেন্ট। একটা শূন্য কেটে যায়। আচ্ছা, এটা নিকটতম পূর্ণ সংখ্যায় বের করতে বলেছে, এটা পূর্ণ সংখ্যা, নিকটতম পূর্ণ সংখ্যায় বের করলে কত, উপরে গুণ করে দিই, তাহলে 153 দিয়ে কাকে ভাগ করতে হবে, 5,900 কে। প্রথমে দেখো 3 বার যাবে, 3 বার দিলে কত, 3 3 9, 3 5 15, 5 হাতে 1, 3 3 1 4, তারপরে 1 5 আর 6 3 আর 1, তারপরে এই শূন্যটাকে নামিয়ে দিলাম। কবার যেতে পারে, এটা দেখো 8 বার যেতে পারে। 8 বার দিলে 3 8 24 4 হাতে 2, 5 8 40 2 42 2 হাতে 4, 8 8 4 12, তাহলে 6 2 রেখে 3 8 এত। তাহলে পয়েন্ট নিয়ে আবার শূন্য নিতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো এই 5 বার মতো, আচ্ছা 38 বা 38 প্লাস হচ্ছে, তার মানে সেটা নিকটতম পূর্ণ সংখ্যা কে হতে পারে, 39 35 24 29 মধ্যে দেখো 39 হতে পারে। তা আমি আর ভাগ করে দেখলাম না, দেখো 38 পয়েন্ট সামথিং হবে, সেটা 39 এর কাছে নিচ্ছে, মানে 39% ধরা হয়েছে, তার মানে অপশন এ হবে। তো আজকের ক্লাসটা এত দূরই থাকছে, এই 20টা অঙ্কই আজকের ক্লাসে ছিল। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।